স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য স্টুডিওতে আজ আছেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর এম জমির, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা। শুরুতেই আজ দেখে নিব গতকালের প্রধান খবরগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট হলে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ভারত হাইকমিশনার সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। তিনি বলেন, বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, আর অন্যরাও এ দৃষ্টান্ত অনুসরণ করতে পারে। Moreover, stability and prosperity of this region এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা ও গুরুত্বকে স্বীকৃতি দেয় এ সম্পর্কের ভিত্তি। is the defining factor of our relationship. প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি রাজাকারদের দল, আর যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনেছেন জিয়াউর রহমান। কোন ষড়যন্ত্রে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র উন্নয়ন ও সুশাসন নিয়ে সুচিন্তা ফাউন্ডেশনের সেমিনারে প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন জয়। বিএনপি হচ্ছে রাজাকারদের দল। তারা যদি প্রমাণ করতে চায় তারা রাজাকারের দল না, তাহলে এই রাজাকারের দলের সাথে তাদের জোট ছেড়ে আসুক। তাদের এই জোট না ভাঙা পর্যন্ত কোনোদিন বিশ্বাস করা যাবে না, বলা যাবে না যে তারা রাজাকার নয়। আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি যে কারচুপির আশঙ্কা করেছিল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যে তা সত্য বলে প্রমাণিত হয়েছে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মন্তব্য করেন তিনি। আমরা আন্দোলনে আছি, আন্দোলন করছি, ঠিক সময় মতো আপনার আন্দোলন যেভাবে আসা দরকার সেভাবে আসবে। জনগণকে সম্পৃক্ত করে আমরা আমাদের যে দাবি, যে একটি আপনার নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণের মাধ্যমে সেটা অবশ্যই আদায় করা হবে। পটুয়াখালীতে আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ভাঙচুর করেছে শতাধিক চেয়ার। সম্মেলনের প্রথম অধিবেশনে ছাত্রলীগ যুবলীগের পৃথক দুটি মিছিল সভামঞ্চের কাছে এলে পটুয়াখালীর পৌর মেয়র ডাক্তার শফিকুল ইসলামের সমর্থকরা তাদের সাথে তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় হামলা ভাঙচুরের ঘটনা। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন শেষে ১৫২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৩ রান। এর আগে ৩৭৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৫ উইকেট নেন জুবায়ের হোসেন। ইন্টারন্যাশনালের ফার্স্ট ৫ উইকেটটা নট ইজি উইকেট নেওয়া। তো আমাদের সবারই প্ল্যানিং ছিল যে ধৈর্য রাখবো, ধৈর্য হারাবো না এবং একটা জায়গায় বোলিং করে যাবো। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গতকালের দিনের প্রধান সংবাদগুলো দেখছিলেন এবং সেগুলো নিয়ে আলোচনার জন্য আমাদের উপস্থিত অতিথিদের সাথে এখন কথা বলবো আমরা। আজকে আমরা প্রধান যেই সংবাদটি নিয়ে আলোচনা হচ্ছে সেটিতে দেখলাম প্রায় সবগুলো পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলেই প্রধান সংবাদ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট হলে প্রথমবারের মতো যে বাংলাদেশ ভারত রাষ্ট্রদূতদের যে সম্মেলনটি ছিল সেই সম্মেলন। এবং সেই সম্মেলনে কিন্তু আমরা দেখছি যে ভিন্ন ধরনের মতামত আসছে বিভিন্ন সাবেক রাষ্ট্রদূতদের পক্ষ থেকে, এবং আমরা বিভিন্ন ধরনের প্রধান সংবাদও দেখেছি যে বিভিন্ন ধরনের হেডলাইন করা হয়েছে সেগুলোতে। এর কয়েকটি যদি আপনাদের পড়ে শোনাই। কোনটিতে বলা হচ্ছে যে বাংলাদেশে আদর্শ গণতন্ত্র চায় ভারত, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলছেন যে আদর্শ গণতন্ত্র আসলে নেই এবং সেটি হয়তো আসবে। এবং কেউ কেউ বলছেন যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটি এখন সঠিক পথেই। আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন কোন পথে, আপনি যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ। তুমি আমি আশা করেছিলাম যে ওনারা আগে বলবেন, তারপর পরবর্তীতে আমি বলবো। আমরা বয়োজ্যেষ্ঠ দিয়ে শুরু করি। না, চারটে শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো অ দিয়ে শুরু হয়। সেই অ দিয়ে হচ্ছে অনিশ্চয়তা, অবিশ্বাস, অনাস্থা, অভিযোগ, চারটেই। তো এখন আমি বসে বসে একদম লিখছিলাম সেদিন। তো এখন কথা হলো যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের ভুললে চলবে না, ৪৩ বছর ধরে ভারত আর বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে অনেক কিছু জিনিস এগিয়েছে এবং অনেক জায়গায় দ্বিমত সৃষ্টি হয়েছে অভিযোগের কারণে। তো ইটস এ কোয়েশ্চেন অফ পারসেপশনাল অ্যাসপেক্ট। কারণ
যে আর্থসামাজিক ক্ষেত্রে এবং রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে যদি দেখা যায়, গত 5 থেকে 6 বছরের মধ্যে যতটা এগিয়েছে, আমি 72 থেকে 75 সালের কথা বলছি না, সেটা একটা অভূতপূর্ব পরিবেশ ছিল। বঙ্গবন্ধুর হত্যার পরে এই যে মধ্যবর্তী যে সময়টা পার হয়েছে, তারপরে আমরা গত এই 5-6 বছরে আমরা দেখতে পাচ্ছি যে একটা দ্বিপাক্ষিক সম্পর্কে একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়া আর্থসামাজিক ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়েছি। এবং শুধু তাই নয়, সন্ত্রাস বিরোধিতা করা এবং নিরাপত্তা জড়িত অনেক কিছু ব্যবস্থানের কল্পে অনেক কটা জিনিস আমরা এগিয়েছি। তো এখন আমরা একটা জিনিস মনে রাখতে হবে, সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমাদের বাংলাদেশের হচ্ছে ভারত। দ্বিতীয়ত হচ্ছে যেভাবে সম্পর্ক এগোচ্ছে তাতে কিন্তু গতি সঞ্চার করা প্রয়োজন। আর তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুই দলের যারা নৈতিকভাবে জড়িত নেতা তাদেরও এবং নিচের দিকেও একটা পারসেপশনাল মাইন্ডসেটের একটা প্রশ্ন চলে আসছে। কিন্তু আমি আজকে কিছুক্ষণ আগে এক জায়গায় ছিলাম যেখানে ভারতীয় প্রাক্তন দূতাবাসের যারা রাষ্ট্রদূত ছিলেন ঢাকায়, তারা ছিলেন সেখানে আলোচনা হচ্ছিল। আমি তাদেরকে বললাম যে আপনাদের মনে রাখতে হবে খনার বচন একটা আছে, আমি তো বচন আর প্রবাদ নিয়ে সবসময় লেখালেখি করি আর বলি, সেটা হচ্ছে এক গামলা দুধে যদি 1 ফোঁটা চোনা পড়ে পুরো দুধটা নষ্ট হয়ে যায়, তাই না? যতই বলা হোক যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা অগ্রসর হচ্ছি, কিন্তু ওই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যতটুকু আমরা এগোচ্ছি, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন, সেইটার দুই দেশের স্বার্থভিত্তিক সম্পর্ককে যদি এগিয়ে নিয়ে যেতে হয় যৌথভাবে, তাহলে আমাদের লিস্ট কমন ডিনোমিনেটর যেটাকে বলে, সেইগুলোর উপরে ভিত্তি করে আমাদের আস্থা বাড়াতে হবে। সেটার এই যে সম্পর্ক এগোচ্ছে, সেটা বাংলাদেশে এবং ভারতের যারা পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যেই বাংলাদেশে সফরে আসলেও বলেন, ভারতে সফরে যাওয়ার পরেও আমরা দেখছি যে তারা ফিরে এসে সেটাই বলেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি ভালো। কিন্তু সেটির প্রতিফলন কি আসলে দেখা যাচ্ছে? ধন্যবাদ। আসলে এই প্রতিফলন, যেমন আমি ওই শেখ হাসিনা যখন 2010 সালে ইন্ডিয়া সফর করলেন, তখন আমি ওই সফরের ইয়াতে আমি কভার করা এবং যাওয়ারও আগ্রহ থেকে গিয়েছিলাম। কারণ আমি ধরেন গত 3 যুগ ধরে 91-এর পর থেকে 93-94-এর পর থেকে আমি এই ডিপ্লোম্যাটিক ইয়া কভার করি। এবং ইন্ডিয়াটা তো বাংলাদেশের যেহেতু সম্পর্কের প্রতিবেশী, নিকট প্রতিবেশী, সেই কারণে ইন্ডিয়া একটা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বড় অংশ জুড়ে, যেটা জমির ভাই ভালো বলতে পারবেন, যে বড় অংশ জুড়ে আছে ইন্ডিয়া। এখন ধরেন যে ইন্ডিয়ার সঙ্গে তখন তার আগে ওই সফরের আগে শেখ হাসিনা কি করেছিলেন, এই যে বিচ্ছিন্নতাবাদীদের ইয়া করা, তাদেরকে ধরা এবং ইন্ডিয়ার হাতে মানে তাকে সহযোগিতা করা, অল আউট সাপোর্ট দেওয়া তাদের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমানোর জন্য। এবং এখন দেখেন কতটা স্টেবল, এবং ওখানকার মিডিয়া, ওখানকার সিভিল সোসাইটি, ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন সবাই মানে একমত যে শেখ হাসিনা সরকার ভারতকে অনেক কিছু দিয়েছে, এখন 2 হাত ভরে দেওয়ার সময় ইন্ডিয়ার দেওয়ার সময় বাংলাদেশকে। কিন্তু সেটা আমরা এখনো একটা ইয়ার মধ্যে, কিন্তু আস্থার সম্পর্ক না, এটা যেহেতু একটা ওই যে অনাস্থা, যেটা অদিয়া শুরু করেছেন জমির ভাই, যে অনাস্থা মানে অবিশ্বাস, এই একটা আস্থাহীনতার অভাব, এটা কিন্তু ছিল। কারণ এর আগে বলা হয়ে থাকে এবং তাদের দিক থেকে অভিযোগ ছিল যে বিএনপির আমলে আশ্রয় প্রশ্রয় পেয়েছে বিচ্ছিন্নতাবাদীরা, যে কারণে শেখ হাসিনা প্রথম এসেই তাদের আস্থা অর্জনের জন্য তাদেরকে এই সহায়তা দিয়েছিলেন। এবং আস্থার সম্পর্ক এটাতে অবশ্যই আমরা বলবো যে আস্থার সম্পর্ক অবশ্যই বিল্ড আপ হয়েছে এবং একটা লেভেলে চলে গেছে, এবং দুই দেশের সম্পর্কটাকে এমন একটা জায়গায় গেছে যে এখন আসলে বাংলাদেশকে দেওয়ার একটা মানে অনেক আগে থেকেই তারা তাগিদ অনুভব করেছিল এবং এখনো করে। এবং আজকেও আমি MJ আকবরের সঙ্গে কথা হয়েছে একটা অনুষ্ঠানে, এবং উনি বলেছেন যে আসলেই এখন মোদী সরকার বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য মানে এটা তার একটা কমিটমেন্ট, যে উনি খালি হাতে আসবেন না এবং তার আসারও একটা। কিন্তু মোদী সরকার যখন নির্বাচন হয়, নির্বাচনের আগে কিন্তু আমরা দেখছিলাম যে
বাংলাদেশের ঠিক পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে কিন্তু মোদির অধীনে যারা তার দলের নেতারা যারা নির্বাচনে লড়াই করছেন, তারা কিন্তু বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছিলেন, আমরা না, দেখছিলাম। মোদিকেও বলা হয়তো যে মোদি আসলেই এই দেশের সিনারিও চেঞ্জ হবে, নির্বাচনের এই রেজাল্ট এটা মানে এরা মানবে না এবং এই সরকারকে তারা সাপোর্ট দেবে না, এই ধরনের। এবং আমি ওই নির্বাচনের পরপরই, মানে মোদি সরকারের জয়লাভের পরপরই আমি লিখেছিলাম, কলাম লিখেছিলাম এবং পরপর 2টা লেখা লিখেছি। সেখানে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে আসলে ওখানকার প্রশাসন, এটা মানে ওখানকার সরকার যেই আসুক, প্রশাসন যেইভাবে চাইবে, সাউথ ব্লক যেইভাবে চাইবে, সেইটার থেকে বের হওয়া খুব কঠিন। আমরা আসছি একটু ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক নিয়ে, এবং বিরতির আগে যে কথাটি হচ্ছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক, সেটি অনেকেই বলছে এখন আগের চেয়ে অনেক বেশি ভালো। এবং বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত অনেক কিছুই দিয়েছে, ট্রানজিটের কথাই বলেন বা বাউন্ডারি এগ্রিমেন্ট যেটা, সেই এগ্রিমেন্ট রেটিফাই করাই বলেন। কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশ যেগুলো চাচ্ছে সেগুলো এখন পর্যন্ত আসলে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে যে আসলেই তারা দিবে কিনা। এই ধরনের অনাস্থা তৈরি কেন হচ্ছে আসলে, আর কেনই বা ভারতের পক্ষ থেকে আমরা এখনো কোনো সাড়া পাচ্ছি না? আমরা যে প্রসঙ্গে আমরা আলোচনা শুরু করেছিলাম যে আজকে যে অনুষ্ঠানটা নিয়ে, সেখানে মনে রাখতে হবে যে যারা কথা বলছেন তারা কিন্তু সাবেক হাই কমিশনার বা রাষ্ট্রদূত ছিলেন, তারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। বর্তমান যিনি তিনিও ছিলেন, তিনি ছিলেন, কিন্তু মূল মন্তব্যটা যে আমরা যে এক ডজন কূটনীতিকের কথা বলছি, 2 পাশে দায়িত্ব পালন করেছেন, এরা যখন দায়িত্ব পালন করেন একটা সরকারের প্রতিনিধি হিসাবে, তখন তাদের যে অবস্থান থাকে, দায়িত্ব থেকে যাবার পর অবস্থানের ব্যাখ্যা কিন্তু একরকম হয় না, সেটা আমাদের মনে রাখতে হবে। আবার একথাও স্মরণ রাখতে হবে যে দুটো দেশকে এরা প্রতিনিধিত্ব করছেন, সেটা যতই তারা সাবেক হন না কেন, যেহেতু তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, অতএব ওই রাষ্ট্র কাঠামো যেভাবে দেখে আর একটা রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়কে, তার বাইরেও কিন্তু একেবারে খুব খোলামেলা ভাবে তারা এখন পর্যন্ত কথা বলেছেন বলে কিন্তু মনে হয় না। এই দুটো বিষয় আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। তো যে মৌল কথাগুলো, যেটা আমাদের শ্রদ্ধাভাজন অ্যাম্বাসেডর জমিরও বললেন, উনি মৌলিক কথাগুলো বলেছেন যে দেখেন, আলোচনা তারাও এগুলোই করেছেন, যে আমাদের বর্ডার ইস্যুতে তারা কথা বলেছেন, নিরাপত্তা বিষয়ে কথা বলেছেন, সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু তারা সবার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে তারা বলছেন আস্থা এবং বিশ্বাসের একটা জায়গা। আস্থা এবং বিশ্বাস কে তৈরি করবে? এখন আস্থা এবং বিশ্বাসের তো ইনস্টিটিউশনাল কোনো ফর্ম থাকে না। থাকে, আপনি কি বলতে পারবেন যে আস্থা এবং বিশ্বাস বিষয়ক বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2টা ডেস্ক আছে, সেখান থেকে এটা তৈরি করা যাবে? তা কিন্তু তৈরি করা কিন্তু যাবে না। কাজের মধ্যে দিয়ে এখন যে কথাটা আমরা বারবার বলছি, যিনি আমার বৃহৎ প্রতিবেশী, বৃহৎ নেইবার, বেশি শক্তি তিনি রাখেন এবং দায়িত্ব যার বেশি, এবং একই কথা চীনের প্রতিবেশী যারা আছে তাদেরকে তো কাটবে। এটা ভারত নিয়ে আলোচনা করছি বলে যে ভারতই একমাত্র পৃথিবীর বিচ্ছিন্ন একটা দেশ, তা কিন্তু না। তার দিক থেকে দায়িত্বটা আমরা একটু বেশি আশা করি, স্বাভাবিক ছোট দেশ হিসাবে। এবং আপনি যখন পানির কথা বলবেন, সেই হিসাবের কথা বলবেন, হিস্সার কথা বলবেন, সে যেহেতু আপার স্ট্রিমে, স্বাভাবিকভাবেই তার দায়িত্ব অনেক বেশি রয়েছে। কিন্তু এটা মিউচুয়াল একটা ব্যাপার। আমি যোগাযোগ শাস্ত্রের ছাত্র হিসাবে যেটা বুঝি, যে এই যে